শেখ হাসিনা সহ অন্যান্য পলাতকদের প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের আবেদন যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই বলেও জানান তিনি। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জয়সওয়াল। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভারত গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগেই ভারত সফরের জন্য উষ্ণ আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন ভারতের এই মুখপাত্র। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি দাবি করে মিয়ানমারের নতুন বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোমোকে ডেকে তীব্র আপত্তির কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিকুর রহমান। বৈঠকে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত করতে মিয়ানমার রাষ্ট্রদূতকে চাপ দেন মহাপরিচালক। বৈঠকে গত 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে মহাপরিচালক বলেন, ওই বিবৃতির অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের দেওয়া তথ্য সঠিক নয় বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। ঢাকার উদ্বেগ এবং পর্যবেক্ষণ দ্রুত নিজ দেশে জানিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন মিয়ানমারের রাষ্ট্রদূত। এর আগে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত 10 লাখের মধ্যে যাচাই বাছাইয়ে মাত্র 3 লাখ রাখাইনের বাসিন্দা। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা এ ধরনের কাজ করতে চায় সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় 20,000 রেইনকোট বিতরণ করেন এবং তাদের খোঁজ খবর নেন সরকার প্রধান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় মোট 20,000 রেইনকোট বিতরণ করা হবে। এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ 10,000, শেভরন বাংলাদেশ 5,000 এবং পাণ্ডুঘর গ্রুপ 5,000 রেইনকোট দেবে। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। তবে মৌসুম না থাকায় কিছু সবজির দাম চড়া বলে স্বীকার করেন তিনি। এতে কৃষকরা পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন বলে মনে করেন কৃষিমন্ত্রী। বর্ষা মৌসুমে কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধে দেশেই আধুনিক পদ্ধতিতে ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। বিস্তারিত শারমিন নীরা রিপোর্টে। বর্ষা মৌসুমে সবজির বাজারে যেন লেগেছে আগুন। করলা থেকে পটল কিংবা কাঁকরোল 80 টাকার নিচে মিলছে না। আর কাঁচামরিচের দামের ঝাঁজ আগে থেকেই বাড়তি। কৃষিমন্ত্রী বলছেন, তিনি নিজেও বাজারে যান। বর্ষার কারণে সবজির দাম বেশি, এতে ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক। কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। একটা কৃষক 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। ব্যাটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইব। যে কনসেপ্টে আমরা মিনি কোল্ড স্টোরেজে যাচ্ছি, কৃষক যেখানে ফলাবে তার গ্রামে এসে কাঁধে ভারে মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে নিয়ে রাখবে, কোনো ক্যারিং কস্ট নাই। তাহলে তার কস্টিংটা করে যাবে। প্রশ্নের জবাবে বলেন, দেশে সারের কোনো সংকট নেই। সিন্ডিকেট করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনো রকম কোনো শর্টেজ নাই, সাপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। আমি নির্দ্বিধায় বলতে পারি, এটা প্ল্যান ওয়াইজ একটা ষড়যন্ত্রের অংশ। কিছু লাভ নাই, কিছু হবে না। আমাদের যত কিছুই করুক, ইনশাআল্লাহ আশা করি আস্তে এটা কন্ট্রোলে আসবে। এদিকে সচিবালয় নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বাজারে কিছু জিনিসের দাম বেড়েছে। উৎপাদন করবেন, সেটার জন্য জ্বালানি, সেটা গ্যাস হোক, ইলেকট্রিসিটি হোক, তাহলে সেটা কম হতে হবে। আপনার যিনি উৎপাদন করেন, যে শ্রমিক, তার প্রোডাক্টিভিটি বেশি হতে হবে, উৎপাদনশীলতা বেশি হতে হবে।
আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে যাতে আপনি সাশ্রয়ী মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করতে পারেন। এরকম অনেকগুলি জিনিস মিলে একটা আইডিয়াল কন্ডিশনে পৌঁছা যায়। এর আগে সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন তারা। দুদেশের স্বার্থে বাণিজ্যিক সম্পর্ক আরো ভালো করা উচিত বলে মনে করেন মন্ত্রী। প্রত্যেকটা জিনিসই তো ইন্টারঅ্যালাইন্ড, আপনি কিছু থেকে কোনো কিছুকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে পারেন না। তো আমরা আগামী দিন আশাই করতে পারি যে দুই দেশের উন্নতির স্বার্থেই ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন, এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। বাণিজ্যিক যে এই যে ব্লকগুলি, ট্রেড ব্লকগুলি, রিজিওনাল ব্লকগুলি হয়, এগুলি হয় তো অর্থনীতির প্রসারের জন্য। আবারও সীমান্ত হাট চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সেটার ব্যাখ্যাটাই আমি আপনাকে দিয়েছিলাম। ধন্যবাদ। শারমিন নীরা, ৭১, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার রাতে অভিযানের সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা। বিদ্যুৎ বিভাগের দাবি, অবৈধ সংযোগের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি হচ্ছে। আর পুলিশ বলছে, সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মামুন হুসাইনের রিপোর্ট। অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে এভাবেই গাড়ি নিয়ে পালিয়ে যান চালকরা। রাজধানীর তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ চার্জিং পয়েন্ট। এসব পয়েন্টে চার্জ দেওয়া হচ্ছে হাজার হাজার অটোরিকশা। মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলে এসব অবৈধ চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। তবে অভিযানের মাঝপথে স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা। সব জায়গায় চলতেছে, ঠিক আছে, ইনপুট বন্ধ হয়েছেন, এখন আবার খুলে নিয়ে যাওয়ার পর আবার লাইন কে দে, আবার তারাই দিচ্ছে। চুরের ঘরে চুরেরা রাত ডাকাতি করবার, তোরা অভিযোগ দিবে দিনও দে, রাত্রে আজকে লেগে। বিদ্যুৎ বিভাগ বলছে, অবৈধ সংযোগের মাধ্যমে এই এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি হচ্ছে। আমরা হয়তো অন্য জায়গায় কাজে ব্যস্ত আছি, তারা নিজ উদ্যোগে এই লাইনগুলা তারা নামায় নেয় এবং আমাদের নলেজে যখনই আসতেছে তখনই আমরা অভিযান পরিচালনা আমরা এগুলা বিচ্ছিন্ন করছি। এটা ব্যাটারি অনুযায়ী 2000 ইউনিট পার রাত্রে 2000 ইউনিট লস হচ্ছে। পুলিশের দাবি, সংঘবদ্ধ একটি চক্রের কারণে বারবার অভিযান পরিচালনা করেও অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এইখানের স্থানীয় লোকজন আমাদের কাজকর্মে কিন্তু তারা অনেক সংঘবদ্ধ হয়েই বাধা প্রদান করেছেন এবং আমাদের যেই ট্রাকে যেই রিক্সাগুলো জব্দ করা হয়েছিল সেগুলো তারা কিন্তু প্রায় 400-500 নারী পুরুষ এসে এগুলো জবরদস্তি করে এগুলো কিন্তু নামিয়ে নিয়েছে। এদিকে অভিযানের কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে দেখা যায় আগের সেই একই চিত্র। মামুন হুসাইন, ৭১, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুরু হলো এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। আজ নারায়ণগঞ্জ মহাসড়কের মেঘনা ব্রিজ টোল প্লাজায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি মহাসড়ক এই ব্যবস্থার আওতায় আনা হবে। সড়কপথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন মন্ত্রী। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকেই চালকদের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। মহাসড়কে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি চালালে, উল্টো পথে যাওয়া কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্তের পর জরিমানা করবে এই ক্যামেরা, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় হাইওয়ে পুলিশ আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবে। মহাসড়কে কেউ চাঁদাবাজি করলেও তা ক্যামেরায় ধরা পড়বে, এতে চাঁদাবাজির প্রবণতাও কমবে বলে তার আশা। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি
এই প্রবণতাটা কমবে। কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 5 শতাধিক স্থানে 1427টি এআই ক্যামেরা বসানো হয়েছে। আশিক মাহমুদ, 71, নারায়ণগঞ্জ। নরসিংদী কারাগার থেকে পালানো 9 জঙ্গির 3 জন এখনো ধরাছোঁয়ার বাইরে। কারা মহাপরিদর্শক বলছেন, কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী থাকায় জঙ্গিদের সাধারণ বন্দীদের থেকে পুরোপুরি আলাদা রাখা সম্ভব হচ্ছে না। এর মধ্যে পালিয়ে যাওয়া 166 বন্দীর নথিও কারা অধিদপ্তরের কাছে নেই। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের মোবাইল ব্যবহারের অভিযোগও পুরোপুরি অস্বীকার করেননি আইজি প্রিজন। বিস্তারিত নাদিয়া শারমিনের প্রতিবেদনে। 19 জুলাই 2024 নরসিংদীর কারাগারে হামলার পর পালিয়ে যায় 826 জন বন্দী। তাদের মধ্যে জঙ্গিবাদে অভিযুক্ত ছিলেন 9 জন। তাদেরই একজন জুয়েল ভুইয়া ওরফে ওস্তাদ। 2023 সালে হিজবুত তাহরীরের সদস্য অভিযোগে গ্রেফতার হয় সে। জুলাই পালিয়ে যাওয়া 6 দিনের মাথায় গ্রেফতার হলেও সেপ্টেম্বরে আবার জামিনে বেরিয়ে আসে। এরপর চলতি বছরের 16 আগস্ট আবারও রাজধানীর ডেমরার শারুলিয়া থেকে 2টি হাতবোমা সহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এভাবে জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো জঙ্গিদের নতুন করে বিভিন্ন বোমা বিস্ফোরণ ও উগ্রবাদী কার্যক্রমে জড়িত থাকার তথ্য ভাবিয়ে তুলেছে কারা কর্তৃপক্ষকেও। আমরাও একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশন আছে কিনা। 5 আগস্টের পর কারাগার থেকে পালানো 2200 বন্দীর মধ্যে 690 জন এখনো পলাতক। এর মধ্যে নরসিংদীর সেই কারাগার থেকে গায়েব হয়ে গেছে পলাতক 166 জন বন্দীর তথ্য। সকালে নিজ অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান কারা মহাপরিদর্শক। ওই সময় জানা আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি। পুলিশের অভিযোগ, কাশিমপুর কারাগারে থাকা অবস্থাতেই এই জুয়েলের সাথে সম্পর্ক তৈরি হয়েছিল বোমারু মামুনের। এভাবে জঙ্গিদের সাথে সাধারণ বন্দীদের রাখা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কারা মহাপরিদর্শক জানান, দেশের 75টি কারাগারে গড়ে 80,000 বন্দী থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 98,000-এ। এই বন্দির সংখ্যাটা বাড়ার কারণে আমাদের বন্দীতে একটা জাম্প হয়েছে। তো আমরা এটা সরকারের অলরেডি নজরে এনেছি। কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সে ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিংয়ে থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। তো হয়তোবা আমাদের কিছু দুর্বলতা ছিল ম্যানেজমেন্টে। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলতে পারেন এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি তিনি। 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। তবে কারাগারে চিকিৎসক সংকটের অভিযোগ স্বীকার করলেও অবহেলা বা নির্যাতনে কারো মৃত্যু ঘটেনি বলে দাবি তার। তো প্রতিটা মৃত্যুকে কিন্তু আমরা ইনভেস্টিগেট করি। 2025 সালে আমাদের কারাগারে টোটাল মারা গিয়েছেন আমাদের হিসাবে 187 জন, মানে 2025 সালে। 2026 সালে এখনো চলমান আছেন। পুরো সারা বছরে প্রায় 9 লাখের অধিক বন্দী আমরা টার্ন ওভার করি। সো ওখান থেকে যদি 136 জন অথবা 187 জন মৃত্যুবরণ করেন, এটা যদি গড় মৃত্যু দেশের অন্যান্য স্থানের মৃত্যুর সংখ্যার সাথে তালি করেন, দিস ইজ প্রবাবলি নট সিগনিফিকেন্ট। এদিকে দেশের কারাগারে 379 জন বিদেশি বন্দীর মধ্যে 170 জনের সাজা শেষ হয়ে গেছে বলে জানান তিনি। জবাবদিহিমূলক প্রতিষ্ঠান রূপান্তরের প্রয়োজনীয়তা। নাদিয়া শারমিন, 71, ঢাকা। ক্যামেরার একটি ক্লিক যেমন সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দি করতে পারে, তেমনি অনুমতি ছাড়া তোলা ছবি এলোমেলো করে দিতে পারে জীবন। আলোকচিত্রের একটি প্রধান শর্ত হলো কনসেন্ট বা সম্মতি। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি ধারণ, সংরক্ষণ করা কিংবা তা দিয়ে বিব্রত ও ব্ল্যাকমেল করা শাস্তিমূলক অপরাধ। এমনই পরিস্থিতিতে দেখুন শাহনাজ শারমিনের প্রতিবেদন। পার্কে বা লেকের ধারে এভাবেই প্রতিদিন অজান্তে ছবি তুলছে কেউ না কেউ। অনুমতি ছাড়া তোলা এরকম একটি ছবি ধ্বংস করে দিতে পারে কোনো জীবন। আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিচ্ছিলাম, সেখান থেকে ছবি তুলে এই ছবিটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়। এতে আমার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন আমাকে ভুল বুঝে। এক পর্যায়ে আমি মানসিক চাপের কারণে আত্মহত্যা করার চেষ্টা করি। শহরের বিনোদন স্পটগুলোতে ক্যামেরা হাতে শৌখিনতা বা জীবিকার তাগিদে ছবি তুলেন ফটোগ্রাফাররা। বিকেলে শান্ত আলোয় তাদের কাছ থেকে ছবি তুলে নিচ্ছিল কেউ কেউ।
জানতে চাই এখনো কি পরিপাটি হয়ে ছবি তুলতে দাঁড়ায় ক্যামেরার সামনে? ক্যামেরাই আর ফোন তো ফোনই। আমি আপনার ছবি উঠাই 2020 সাল থেকে, মানে তখন এটা আর কি শখের বসে উঠাইছি। শুক্রবারে পাবলিকের অনেক চাপ থাকে, যেটা অসম্ভব, অনেক মানুষ এখন ফোন আছে তাও ক্যামেরা দিয়ে ছবি তোলে। নারী, শিশু আর মানুষের ব্যক্তিগত ছবি তোলার ক্ষেত্রে বিশ্বজুড়ে রয়েছে কঠোর নৈতিক নিয়ম। বাংলাদেশের আলোকচিত্রীরা তা কতটুকু মানছেন? এখন এটা একেবারে আপনার বিবেচ্য বিষয় যে আপনি কোন ছবিটা তুলবেন এবং কেন তুলবেন, এবং এটা আলটিমেট অডিয়েন্সটা কে হবে, আপনি কোথায় কোন প্ল্যাটফর্মে ছবিটা আপনি দেবেন, দেওয়াটা আপনার কতটুকু প্রয়োজন এবং নৈতিকতার ক্ষেত্রে এটা কতটুকু নৈতিক, সেই জাজমেন্ট যদি আমরা করতে পারি অ্যাজ আ ফটোগ্রাফার, এবং আমরা সবাই ফটোগ্রাফার, আমাদের সবার হাতে মোবাইল আছে। এটা আমাদের গুরু প্রথমে আমাদেরকে শিখিয়েছে যে তুমি হাতে একটা অস্ত্র পেলা, এই অস্ত্রটা যত্রতত্র ব্যবহার করতে তুমি পারবা না, যে কোনো কাজেরই তোমার অনুমতি নিতে হবে, তুমি কারো প্রাইভেসি তুমি নষ্ট করতে পারবা না। গোপনে তোলা ছবি বা তা প্রকাশ করা একটা মানুষের সারা জীবনের ট্রমার কারণ হতে পারে। একটা অনুষ্ঠানের ছবি, কিন্তু এটা তার সাথে পারমিশন না নিয়ে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাটি প্রকাশ হয়ে যাওয়ার জন্য তার মধ্যে যে কি ধরনের ট্রমা কাজ করে। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ করা কিংবা তা দিয়ে বিব্রত ও ব্ল্যাকমেইল করা শাস্তিমূলক অপরাধ। আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সাইবার আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী বলছিলেন কোন ধরনের ছবি তোলা যাবে আর কোনটা যাবে না। সংবিধানে আমার ব্যক্তি জীবনের নিরাপত্তা কঠোরভাবে নিশ্চিত করেছে। আমার গৃহের কোনো কর্মকাণ্ড কেউ যদি আমার অনুমতি ছাড়া প্রচার করে, প্রকাশ করে, আমাকে মেলাইন করার উদ্দেশ্যে, সেটি বড় অপরাধ। আমাদের প্রচলিত আইনে আছে, সংবিধানেরও ভায়োলেশন আছে, অনেকগুলো আইন আছে, কিন্তু আইনের আমাদের কোনো প্রয়োগ আমরা দেখি। ক্যামেরা বা মোবাইলের স্ক্রিনে একটা ক্লিক করার আগে মনে রাখতে হবে লেন্সের ওপাশে একজন মানুষ রয়েছে যার গোপনীয়তা আর সম্মান রক্ষার অধিকার সবার আগে। আর তা না হলে আইনের আওতায় আসার ঝুঁকিও রয়েছে। শানা শারমিন, ৭১, ঢাকা। পূর্ব লন্ডনে বন্দুকধারীর গুলিতে মাসুম মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ইস্ট হ্যাম এলাকায় এই হামলা হয়। স্থানীয় সূত্রে জানা যায় সেখানে মাসুমকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ পরিচয় শনাক্ত করে মাসুমের পরিবারকে মৃত্যুর খবর জানায়। এ নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি লন্ডন মেট্রোপলিটন পুলিশ। মাসুম মিয়ার বাড়ি বাংলাদেশের সিলেটের বিশ্বনাথে। ছোটবেলা থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করতেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।